কি ডিপ্লোমার পর উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়াটা উচিত হবে কিনা আজকে জানাবো ডিপ্লোমা নিয়ে সম্পূর্ণ একটা রুট ম্যাপ। আচ্ছা, সো যারা ডিপ্লোমা দেশে করেছেন এনি কাইন্ড অফ টেকনোলজি, আমি শুধু ইঞ্জিনিয়ারিং বললাম না, সব ধরনের টেকনোলজিকেই। এখন ধরুন আপনি 21 বছর আপনি ডিপ্লোমা শেষ করলেন, অলমোস্ট অনেকে সব ম্যাক্সিমামের 22 বছর লাগে, 4-5 বছর একটা গ্যাপ হয়ে যায়। সো আমরা যেহেতু 20 আর 21 সেশনস, আমাদের 22 বছর লাগছে। সো আপনাদের হয়তো ওরকমই লাগবে। আর আপনি চিন্তা করে দেখেন, এখন যারা ডিপ্লোমাতে আসে সবাই কিন্তু প্ল্যান করেই আসে যে জব করবে দেশে, আর পাশাপাশি বিএসসি করবে জবের পাশাপাশি, আপনাকে অথবা সরকারি চাকরির একটা টান থাকে যারা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালে আসে। এখন আপনি হয়তো আপনার ফ্যামিলি কন্ডিশন ভালো, অথবা সামহাও আপনার দেশে থাকতে ইচ্ছা হয় না। এখন আপনি চিন্তা করলেন যে আপনি দেশের বাইরে আপনি ব্যাচেলরটা করবেন, তাই তো এখন কি আপনার উচিত হবে কিনা দেশে ব্যাচেলর না করে বিদেশে ব্যাচেলর করা? আমি এক্সপ্লেন করি। আপনি ধরুন 21-22 বছর আপনি ব্যাচেলরটা শেষ করলেন সামহাও, ঠিক আছে। এখন 22 বছর পর আপনি আইএলটিএস প্রিপারেশন নিলেন, অ্যাপ্লাই করলেন, আপনি 30 হলো আপনার বয়স। দেন আপনি আপনার ফ্যামিলি থেকে 7-8-9 লাখ টাকা দিয়ে আপনি ব্যাচেলার্সে গেলেন। সব দেশ তো ব্যাচেলার্সে অ্যাপ্লাই অ্যাকসেপ্ট করে না ডিপ্লোমাকে। সো যেই সব দেশ অ্যাকসেপ্ট করতেছে তার একটা লিস্ট আমি আপনাদের জানাবো। সেটা যে অলমোস্ট জার্মানিও অ্যাকসেপ্ট করতেছে না, সুইডেনও অ্যাকসেপ্ট করে না, দেন আপনার রোমানিয়াও অ্যাকসেপ্ট করতেছে না, সামহাও ইতালিও অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না, দেন তারপর ফিনল্যান্ডও অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে না। সো অনেক ইউনিভার্সিটি এবং অনেক রিস্ট্রিকশনস থাকে ডিপ্লোমাদের জন্য, ঠিক আছে। তো এখন ধরুন আপনি জাস্ট চিন্তা করলেন যে আপনি ইউরোপে লিথুনিয়া অথবা হাঙ্গেরি অথবা পোল্যান্ড অথবা আপনি ইউএসএতে যাবেন অথবা অস্ট্রেলিয়াতে যাবেন, ঠিক আছে। সো এখন চিন্তা করলেন যে আপনি ব্যাচেলার্সে যাবেন। এখন আপনি চিন্তা করে দেখেন যে টিউশনস ফি থাকে, সেই টিউশনস ফি আপনি দিতে পারবেন কি না? আচ্ছা, ধরুন আপনি টিউশনস ফি দিতে পারলেন। এখন আপনি পড়ছেন ডিপ্লোমাতে, যারা ইন্টার পড়ছে তাদের যেই এডুকেশনাল যে সলিডনেসটা আছে ওইটা কিন্তু আপনার থাকবে না, কারণ আপনি যদি ডুয়েটিয়ান অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের বিষয়টা আলাদা, অথবা গভর্নমেন্ট জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনাদের বিষয়টা আলাদা, আপনাদের এই বিষয়টা না দেখাই উচিত। বাট আপনার যদি এমনি নর্মাল আমাদের মতো যারা অ্যাভারেজ ডিপ্লোমা হোল্ডার্স, যারা সেমিস্টার গ্যাপ পাস করে বিএসসিতে কথা ভাবতেছেন, তাদের জন্য খুবই টাফ। তার কারণ ডিপ্লোমাতে যা পড়াচ্ছে তার 50% আমরা পড়ছি, 50%ও পড়ছি, বাট আমরা অনেক চ্যাপ্টার ছিল যারা আমরা স্কিপ করে গেছি, যেমন আমরা অনেকেই ক্যালকুলাস স্কিপ করে গেছি। এবার আপনি পোল্যান্ডে, লিথুনিয়াতে অথবা ফিনল্যান্ডে যখন আপনি ব্যাচেলর করতে যাবেন কোনো একটা ইঞ্জিনিয়ারিং ট্র্যাকে, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং পড়তেছি, কতটুকু এখানে সার্ভাইভ করতে পারবেন আপনি? নতুন থেকে সবগুলো শুরু করতে হবে। এখন নতুন করে বাইরের দেশে শুরু করাটা তো খুব একটা বড় না। আমরা অনেকে ব্যাচেলর থেকেছি, ম্যাসে থেকেছি, ওটা তো খুব একটা বড় বিষয় না। বাট বড় বিষয় কারণ আপনার থেকে ফুল টাইম জব না করলেও পার্ট টাইম জব কিন্তু করে আপনার খরচটা দিতে হবে। আপনি আমি জাস্ট কথাগুলো একটু বোঝাচ্ছি আপনাকে। খরচ দিবেন, প্লাস এডুকেশন, প্লাস ফ্যামিলি টাইম, প্লাস ঘোরাঘুরি, এত কিছু আপনি ব্যাচেলার্সে কীভাবে কমপ্লিট করবেন? হ্যাঁ, যেটা ম্যাক্সিমামের যেটা হয় সেটা তারা ব্যাচেলরে 1-2 বছর কমপ্লিট করে তারা ওখান থেকে ঝরে পড়ে। কেন ঝরে পড়ে? তার কারণ টিউশন ফির হাই কোয়ালিটি হয়, অনেক বেশি টিউশন ফি, পার্ট টাইম জব করে অতটা আর্নিং করা যায় না আসলে। দেন আরেকটা বিষয় যেই আর্নিংয়ের যে প্রবণতা, এখন দেখতেছে সে নর্মালি রেস্টুরেন্টে জব করে 2-3 লাখ টাকা আর্নিং করতে পারতেছে, কেন সে খোদাই পড়াশোনা করতে যাবে আর কি। সো অনেক স্টুডেন্ট থাকে যে কোনো মতো ইউরোপে ঢুকতে পারলে অ্যাসলাম ক্লেম করে, সো এরকম স্টুডেন্টও পাবেন। সো এরকম স্টুডেন্ট আছে। সো এখন আপনি চিন্তা করেন যে আপনার ফ্যামিলি যদি আনাফ সলভেন্ট হয় তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন। অনেকে আবার যেটা হয় যে 1 বছরের টিউশন ফি দিয়ে আসে, বলতেছে ভাই আরগুলো আমি এখানে গিয়ে ম্যানেজ করবো। এরকম করতে পারলে হয়তো আপনি ম্যানেজ করতে পারবেন হ্যাঁ, আল্লাহ যদি রিজিকে রাখে অনেক কিছু হয়। বাট এখন আপনি স্কিলে কীভাবে ডেভেলপ করবেন? এখন ধরুন আপনি পড়ছেন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স, এখন আপনি ওইরকম একটা সাবজেক্টে গেলেন অথবা আইটিতে গেলেন। এবং ইঞ্জিনিয়ারিং মানে তো স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড সাবজেক্ট। এখন আপনি জব করলেন, ঠিক আছে, আপনি ওভার করলেন, আপনি রেস্টুরেন্টে জব করলেন, ঠিক আছে, সব ভালো। বাট এখন আপনি নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য টাইমটা কই পাবেন? কারণ আমি যতটুকু জানি সব দেশে ব্যাচেলার্সের ক্লাস 5 দিন হয়ে থাকে। সো
2 দিন তো এরকম 2 দিনের জন্য কেউ আপনাকে জবের জন্য নিবে না, আপনাকে 7 দিনের জন্য নিবে, এমন একটা টাইমে নিবে যে টাইমে আপনি সারাদিন ফ্রি থাকেন, মানে সবসময় ফ্রি থাকেন। দ্যাট মিনস রাতের দিকে। আপনি রাতের দিকে আপনি জব করলেন, আপনি পার্ট টাইম জব করলেন, আপনি খরচ দিলেন, টিউশন ফি দিলেন, আপনি সব কিছু দিলেন, আপনি স্কিল নেন, 4 বছর পর আপনি কী করবেন? এখন অনেকেই বলতে পারেন যে ভাই জব সার্চিং ভিসা আছে 2 বছর দিবে, আমি ওই 2 বছরের স্কিল এখন করবো, বাট ওই যে মাসের যে খরচটা আসবে ওইটা আপনি কীভাবে দিবেন? ফ্যাক্ট অনেক কিছুই আসতেছে, দেখা যাচ্ছে ম্যাক্সিমামই যারা ব্যাচেলরসে যাচ্ছে এই এক্সপেন্সটা দিতে না পারে তারা হচ্ছে চলে যাচ্ছে, মানে ইসলাম ক্লেম করতেছে, নাহলে অন্য কোনো ওয়েতে ওরা থেকে যাচ্ছে, অথবা বিবিএ অথবা একদম লো টিউশন ফি ইউনিভার্সিটি, একদম বাজে ইউনিভার্সিটিতে তারা চলে যাচ্ছে যে কোনো মতো স্টুডেন্টশিপটা থাকার জন্য আর কি। এখন আপনার কী উচিত হবে? আপনার উচিত হবে হচ্ছে মাস্টার্সে ট্রাই করা। কেন? আচ্ছা, আপনি একটু জিনিস চিন্তা করে দেখুন যে আপনি ব্যাচেলর করতেছেন, ব্যাচেলর মানে ডিপ্লোমা করছেন মানে 21 বছর অথবা 22 বছর আপনি ডিপ্লোমা কমপ্লিট করছেন, আপনার একটা এক্সট্রা ডিগ্রি, ডিপ্লোমা কিন্তু একটা ডিগ্রিটা মাথায় রাখেন। এখন আপনি হচ্ছে কোনো একটা জব নিলেন, দেশে 3 বছর জবটা করলেন, জবটা করে আপনি মাস্টার্সে আপনি ট্রাই করতে গেলেন বাইরে। হ্যাঁ, আপনি হচ্ছে যখন মাস্টার্সে ট্রাই করতে যাবেন তখন আপনার থেকে একটা জব এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আপনি জব না পেলে ওই টাইমে আপনি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করেন, ল্যাঙ্গুয়েজ শিখেন, গাড়ি শিখেন, ভাষা শিখেন, তারপর হচ্ছে আরও কী অনেক কিছুই আছে, যেমন রেস্টুরেন্টের কাজ শিখেন, বারিস্তা শিখেন, তারপর হচ্ছে বিভিন্ন রান্নাবান্নার কাজ, প্লাস আর অনেক বিভিন্ন স্কিল ডেভেলপ করা যায়, ফ্রিল্যান্স স্কিল এসব ডেভেলপ করেন, ডিপার্টমেন্ট রিলেটেড স্কিল। ঠিক আছে, আপনি যদি চিন্তা করে দেখেন ডিপ্লোমাদের কিন্তু ব্যাচেলর কিন্তু 3 বছরের, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে 3.5 বছর, বাট অনেক ইউনিভার্সিটি অফার করতেছে 3 বছরের। এখন অনেকে বলতে পারেন যে ইউনিভার্সিটিতে কোনো মান নাই, কিছু নাই, ইভিনিংয়ে পড়তেছি, কোনো ভ্যালু আছে? ভ্যালু আপনার থেকে নিজে থেকে গেইন করতে হবে। ইউনিভার্সিটি কিন্তু কোনো জব প্লেসমেন্ট দেয় না বা ইউনিভার্সিটি কিছুই করে না। সো যেই ল্যাকিংসগুলো আপনার আছে, তা আপনি ইউটিউবে যারা আপনি যদি দেখেন প্রতিটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু কীভাবে সেমিস্টার পাস করে, সবাই কিন্তু ইউটিউব দেখেই পাস করে। সো আপনার যে ল্যাকিংসগুলো আছে, আপনি যে সিলেবাসের টপিক সেই টপিক আপনার যদি ভার্সিটিতে পরে 10% আপনি ইউটিউব থেকে দেখে 100% শিখে ফেলবেন, যাতে 4 টপিক ক্লিয়ার হয়ে যায়, যাতে আপনি, কারণ আপনার যে মেন্টালিটি তা থাকবে, অন্যদের কিন্তু সেম না। অনেকে জব হোল্ডার পাবেন যারা কোনো পড়ালেখাই করে না, কেন? তারা যে জবে ঢুকে গেছে, এখন সংসার জব সব কিছু আছে, কোন মানে একসাথে হ্যান্ডেল করা পসিবল হয় না। বাট আপনার প্ল্যান তো ভিন্ন, আপনি তো দেশের বাইরে গিয়ে যাচ্ছেন, আপনি তো দেশের বাইরে গিয়ে করতে চাচ্ছেন। সো আপনি যদি এরকম একটা যদি প্ল্যান থেকে থাকেন, তাহলে আপনি দেখা যাচ্ছে হচ্ছে আপনি আপনার থেকে প্ল্যানটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আপনি ভালো করে পড়াশোনা সিজিপিএটা মেনটেন করতে হবে। এর পাশাপাশি আপনি চিন্তা করার চেষ্টা করে দেখবেন যে কোনো রিসার্চ পেপার পাবলিশ করা যায় কিনা, অথবা কনফারেন্সে পেপার পাবলিশ করা যায় কিনা। এই জিনিসগুলো হলে দেখা যাচ্ছে যে খুব ইজি হয়ে যাবে আসলে ব্যাপারটা। সো এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে জিনিসটা। অনেকে আছে যে এরা বলবেন যে ইউরোপে ঢুকার 5 দিনের পর দিন কঠিন হয়ে যাচ্ছে, আমি কেন বললাম 3 বছর থাকতে। বাট ওইখানে গিয়ে যদি আপনি ইলিগাল হয়ে যান, আপনার থেকে হয় দেশে ব্যাক করতে হবে, না অ্যাসাইলাম ক্লেম করতে হবে। এখন আপনি ম্যাক্সিমামই যারা করে অ্যাসাইলাম ক্লেম করে, বাট অ্যাসাইলাম এখন প্রতিটা দেশে খুব হার্ড হয়ে গেছে প্রসেস। এখন আপনি দেশে ব্যাক করেন, আপনি যদি অনার্স ডিগ্রি ছাড়া আপনি দেশে কিছুই করতে পারবেন না। নাওয়াডেজ অনেকে বলে যে ডিপ্লোমাদের সরকারি চাকরি আছে, বা সরকারি চাকরি ছাড়া ডিপ্লোমা আসলে কিছুই না। আপনি দেখেন বাইরের দেশে খুবই টাফ। সো আশা করতেছি যে এই ব্যাপারটা বুঝাতে পারছি আপনাদের যে কী কারণ আমি বললাম যে দেশে ব্যাচেলরটা করতে এবং বাইরে মাস্টার্সের জন্য প্রিপেয়ার হতে ওই টাইমটাতে। সো আশা করছি যে ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও ইম্প্যাক্টফুল মনে হয়েছে। সো ভালো থাকবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন টপিক নিয়ে আসলে আপনারা ভিডিও চাচ্ছেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, যাতে হচ্ছে আমি অনেক মোটিভেশন পাই আপনাদের সামনে ভিডিও বানানোর জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।